আন্তর্জাতিকভাবে যদি আমি এই এই মুহূর্তে এই সাম্প্রদায়িক ইস্যুটি নিয়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে, মানে আশঙ্কা করার মতো, মানে ভয় পাওয়ার মতো কি কিছু আছে? দুই দেশের সম্পর্ক আবার কিন্তু স্বাভাবিক করার জন্য কিন্তু এক ধরনের আলোচনা চলছে, দুই দেশের পক্ষ থেকে স্বাভাবিক করার জন্য আলোচনা চলছে। সব কিছু মিলে যে আগরতলায় দেখলাম বাংলাদেশ সহকারী হাইকমিশনে আর হামলা হলো, সব কিছু মিলে মানে পরিস্থিতি এখন এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে যদি বলি কেমন? দেখুন, আন্তর্জাতিকভাবে বলে তো ভারত বাংলাদেশের কথাটাও আসে। প্রথমত হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এটা মনস্তাত্ত্বিক একটা খেলা চলছে। বাংলাদেশের উপর ভারতের একটি অংশ এস্টাবলিশমেন্ট, সিকিউরিটি এস্টাবলিশমেন্ট হতে পারে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হতে পারে, এবং পলিটিশিয়ান যারা আছে তাদের লোকাল পলিটিক্সের স্বার্থে, তাদের ঘরোয়া রাজনীতির স্বার্থে ওরা কিন্তু এক ধরনের একটা চাপ সৃষ্টি করছে। এটা বললে হচ্ছে যে মাইন্ড গেমস। মাইন্ড গেমসগুলো কেন খেলা হচ্ছে? এক হচ্ছে যে একটা হচ্ছে ডিনায়াল সিনড্রোম। ডিনায়াল সিনড্রোমটা কি? প্রথমতই হচ্ছে যে 16 বছর ধরে ওরা যেটা বলে লিটারেলি হচ্ছে সবগুলো ডিম হচ্ছে একটা থলিতে রেখে দিয়েছে, তবে পুটিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আওয়ামী লীগের সরকারের উপরে কিন্তু ওরা বিনিয়োগ করেছে, এবং যতই ওদেরকে এখানে মনে করুন যে ওদেরকে ইনফরমেশন দিয়েছে, বা এখানে মানুষের জনগণের অসন্তোষ বাড়ছে, বা দুর্নীতি হচ্ছে, বা এখানে মূল্যস্ফীতি এখানে লাগামহীন হয়ে যাচ্ছে, বা টাকা লুটপাট হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার চলে যাচ্ছে, ভারতের প্রতি মানুষের ভাব বা বন্ধুত্বপূর্ণ ভাবটা কমে যাচ্ছে, এটা কিন্তু দিল্লিতে এটা এন্টারটেইন করা হয় নাই। কেন? বাংলাদেশে ওদের ভারত থেকে, দিল্লি থেকে এবং কলকাতা থেকেও বেশ কিছু বুদ্ধিজীবী বা হচ্ছে প্রাক্তন বা কূটনীতিবিদ যারা আছেন, তারা এখানে হচ্ছে যে ওনারা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করেছেন, এবং এটা হচ্ছে প্রাক্তন আওয়ামী লীগ সরকারকে তাদেরকে ভালো মতো মেহমানদারি করতো, অতিথি পরায়ণতা করতো। তো এই যে ন্যারেটিভটা হয়েছে, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। এই ন্যারেটিভের জন্য প্রথমে যেটা হচ্ছে যে যখন হাসিনার সরকার পতন হলো এই আন্দোলনের মাধ্যমে, তখন কিন্তু এটা অবিশ্বাসের ছাপ, এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু সবার আগে কিন্তু জয়শঙ্করের নেতৃত্বে ওরা বলেছে যে না, ওরাও বলেছে যে হাসিনার এখানে হচ্ছে যে সরকারের প্রতি ওদের যে সমর্থন একটা ছিল, যদিও বা এখানে ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা আমরা শুনি আমাদের ভারতীয় সোর্সগুলো থেকে বা নিউজ পেপার থেকে, ওরা কিন্তু আগে থেকেই বলছিল যে সরকারের কিন্তু এখানে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে, এটা পতন হতে পারে। তো এখন এই যে ব্যর্থতা, ওরা যে আর কোনো দলের সাথে ওরা যে আলাদা একটা রিলেশনশিপ করে নাই, কারণ সবার সাথে সম্পর্ক রাখা উচিত, আওয়ামী লীগ শুধু না, বিএনপি, জামাত বা জাতীয় পার্টি সবার সাথে হবে। একটা দলের উপর অনেক বেশি বিনিয়োগ করে যাওয়ার জন্য এখন দেখছে ওদের আর কোনো স্টেক হোল্ডার নাই যাদের সাথে এনগেজ করতে পারবে। তো তার জন্য প্রথম শুরু হলো, যে আপনি যদি ইনিশিয়েটিভ দেখেন, প্রেসিডেন্ট বাইডেনের সাথে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললো, উনি যখন কথাবার্তা বললো, তখন কিন্তু ভারতের এখানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে মাইনরিটি রাইটসের কথা ফ্ল্যাগ করলো। এটা হচ্ছে প্রথম। এবং তারপর আপনি যদি দেখেন, আমি এই বিগত 1-2 মাসে বেশ কয়েকটা দিল্লি বেসড চ্যানেলের সাথে কথা বলেছি, যেমন CNN, নিউজ 18, NDTV, Y1 আর ইন্ডিয়া টুডে গ্লোবাল, বেশ কয়েকবার করেছি। কিন্তু বিপদ হচ্ছে যে সো কল্ড বাংলাদেশ এক্সপার্টস যে ভারতে যারা আছে, তারা হচ্ছে প্রাক্তন রেজিমের সাথেই তারা ছিল, এবং তারা প্রথমেই ন্যারেটিভটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদেরকে ধরপাকড় করে মারা হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। এবং যতই আমরা বলছি, অ্যাডভোকেট সাহেব ঠিকই বলেছেন যে এখানে যতই বলছি, কিন্তু ওরা ওই ন্যারেটিভে আটকে আছে, ওই ন্যারেটিভটা একটা সেট হয়ে গেছে এখন এইটা। এবং আপনি তো জানেন যে ভারতীয় মিডিয়া একটা প্রচার ও প্রসার আছে, কেননা এটা দুইটা কারণ। এক হচ্ছে ভারতীয়দের হচ্ছে ইংরেজির উপরে একটা দক্ষতা আছে, এবং দুই হচ্ছে ভারতীয় ডায়াসপোরা অনেক জায়গায় ছড়িয়ে আছে, বিশেষত হচ্ছে যে আপনার যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে। এবং দেখুন এখন যে রিপোর্টগুলো যেটা আসে, যে আমরা যে ইউকে থেকে যে 2জন পার্লামেন্টারিয়ান এখানে ওরা এটা বলেছে, বা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে যেখানে এখানে হোয়াইট হাউসের স্পোক্স পারসন যেটা বলেছে যে ওরা মাইনরিটি রাইটসের ব্যাপারে কনসার্ন আছে, বা 2জন সেনেটর বলেছে। এখন এটাতেও আমাদের খুব বেশি কনসার্ন হওয়ার কথা না, প্রথমত, কেননা হাসিনা সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু এখানে গণতন্ত্রের অভাবের ব্যাপারে কিন্তু রিপিটেডলি বলতো, বা হিউম্যান রাইটসের নিয়ে বলতো। এটা হচ্ছে একটা রুটিন কাজ। কিন্তু এর মধ্যে দেখুন এখানে একজন সেনেটর আছে যে ব্র্যাড শারমান, যে উনি বলেছে হচ্ছে যে এটা নিয়ে বাংলাদেশের যে মাইনরিটি রাইটস বা সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে তারা কনসার্ন, খুবই ভালো কথা। কিন্তু এই ব্র্যাড শারমানই কিন্তু 2016 সালে সে একটা বেশ অদ্ভুত একটা প্রপোজাল দিয়েছিল, যে এবং এটা কিন্তু সেনেট হিয়ারিংয়ে, ইফ আই রিমেম্বার, ক্যালিফোর্নিয়া থেকে সে সেনেটর, সে বলে, এবং যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ফরেন পলিসি, সে বলেছিল যে রাখাইন স্টেটটাকে কেন বাংলাদেশের সাথে কেন জুড়ে দেওয়া হয় না, এবং তখন কিন্তু মিয়ানমারের সাথে আমাদের সমস্যা আরও বেশি ছিল। এবং
সে কিন্তু আবার ইসরায়েলের অনেক ভালো বন্ধু, এবং আমরা আবার জানি যে ইসরায়েল এবং ইন্ডিয়া কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু ওদের প্রভাব ভালো আছে, ওদের মধ্যে মিত্রতা আছে। সো এটার পিছনেও কিন্তু আপনি দেখতে পারবেন যেখানে একটা আলাদা এজেন্ডাগুলো থাকতে পারে। কিন্তু আমাদের যেখানে হচ্ছে আপনি যে সামনে যেটা আসবো, যে এখানে আমাদের এখানে হচ্ছে যে আমাদের কেন জানি ন্যারেটিভটা না ফেসবুক বেসড ন্যারেটিভ হয়ে গেছে। আমাদের কলকাতার যে আমাদের সাংবাদিক বন্ধু উনি যিনি বললেন, ঠিকই বলেছেন যে আমরা অনেক সময় যে ছোটো রিপাবলিক টিভি কে দেখে, রিপাবলিক টিভিতে আমরা মানুষ দেখে যদি আপনি মনে করেন এন্টারটেনমেন্টের জন্য, আপনি যদি ভলিউমটা মিউট করে দিয়ে একটা ভদ্রলোক দেখবেন যে বিকৃতভাবে সে চেঁচাচ্ছে, হইচই করছে, এটা করছে, এবং এটা নিয়ে কত মাইম হয় যে আমার মনে হয় দিল্লিতে বা বম্বেতে তাকে সিরিয়াসলি নেওয়াই হয় না। এবং রিপাবলিক বাংলাটাকে এখানে হচ্ছে বিজেপি এটাকে ফান্ড করে যাতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসতে পারে। এবং ওয়েস্ট বেঙ্গলে কেন তো হইচই হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী যে বিজেপির যে এখানে হচ্ছে স্টেট মানে অপোজিশন লিডার এখানে, সে চাইছে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে ঘায়েল করে সে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে সে সামনে এখানে পশ্চিমবঙ্গের নির্বাচনটা জিতবে। এবং মমতা ব্যানার্জিও এখানে হচ্ছে যে সে এখানে হচ্ছে আরজি কর, তারপর ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কেসে এবং কলঙ্কে এখানে যে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডেলসে সে জড়িত আছে এবং সাকসেশন ক্রাইসিসও আছে। তো সেও বলছে আরে হিন্দু পপুলিস্ট একটা ন্যারেটিভ তো শুভেন্দু অধিকারী নিয়ে যাচ্ছে, তো সেও এখন হচ্ছে যে এটার মধ্যে এখানে জড়িয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসল কথা হচ্ছে যে এই যে এখন যে এখানে আপনার ইন্ডিয়ান এমবেসি বা ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে ভিসা দিচ্ছে না, কলকাতার অর্থনীতি যেটা অনেকটাই হচ্ছে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল, সেটা কিন্তু বাজেভাবে এফেক্টেড হয়েছে। শুভেন্দু অধিকারী হয়তো বা চাইছে যে যত বেশি এখানে এই বাংলাদেশে যত কম যাবে তত অর্থনীতির অবস্থা খারাপ হবে, তত মমতা ব্যানার্জির উপর মানুষের একটা অ্যান্টি ইনকাম্বেন্সি হতে পারে। আমি বলছি এর কনজেকচার হচ্ছে, এবং তার সাথে সাথে তার স্ট্যাটাসটা বাড়াতে চাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদেরও উচিত যে এই ফেসবুক ন্যারেটিভে ওয়ার অফ ওয়ার্ডসে অনেক মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন আছে। ডিসইনফরমেশন হচ্ছে যখন ভুল তথ্য সবার সাথে শেয়ার করা হয়, আর এখানে হচ্ছে মিসইনফরমেশন হচ্ছে যখন হচ্ছে আপনি ইচ্ছা করে, বা ডিসইনফরমেশন হচ্ছে যে আপনার ইচ্ছা করে আমি মানে মন বানোয়াট আমি তথ্য ছড়াচ্ছি। আর আপনার হচ্ছে যে আপনার মিসইনফরমেশন ভুল তথ্য ছড়াচ্ছি। যেমন কিছুদিন আগে একটা এখানে আসে, মানে রুমার স্ক্যানারে আসে, এটা আজকে পেপারেও আসে, যে ভারতীয় ফ্ল্যাগকে যে পায়ের নিচে মারিয়ে দেওয়া হচ্ছে ওটা হচ্ছে এআই দিয়ে ক্রিয়েটেড। সো ইচ্ছা করে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা স্বার্থদেশী মহল দেশের ভিতরেও এবং ভারতেও আছে, এবং একাংশ ভারতের বাইরে যারা হচ্ছে যে এটা চেষ্টা করছে যে অস্থিতিশীলতা করার জন্য। আবার আসবো আপনার কাছে, আমি একটু গৌতম লাহারি আপনার কাছে আসতে চাই। আমি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আনমিউট করেন জি। করে দিয়েছি। জি, আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আমরা যে আলোচনা করছি, নিশ্চয়ই আপনি আলোচনা শুনছিলেন, আমি একটু জানতে চাইবো যে আমরা ফেসবুকে আসলে যে ধরনের আলোচনা দেখছি, দুই দেশে ফেসবুক এক ধরনের লড়াই চলছে, আমরা যদি বলি চলছে। এক হচ্ছে ভারতের জনগণের মতামতটা কি, এবং ভারতের যে রাজনীতিবিদরা আছেন তারা আসলে এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে আসলে কী ভাবছেন, তাদের মনোভাবটা কীরকম? প্রথমে আমি বলবো যে আমার পূর্ববর্তী বক্তা যিনি বলছিলেন, আমি অত্যন্ত চমৎকার বিশ্লেষণ, আমি অনেক বিশ্লেষণের সঙ্গে তার সঙ্গে সহমত, কিছু কিছু ব্যাপারে আপত্তি আছে হয়তো ঠিকই। দ্বিতীয় কথা যেটা বলবো, যে ভারতের মানুষের এটা ঘটনা যে 1971 সালের ঘটনার পর ঐতিহাসিক কারণেই তারা কিন্তু আওয়ামী লীগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ফলে তারা অত্যন্ত দুঃখিত, ব্যথিত, যেভাবেই হোক, যেটা বাংলাদেশের আভ্যন্তরীণ কারণে, এটা তার শেখ হাসিনা সরকার পরিচালনার কারণেই হোক, যে কারণেই হোক, তাকে যে যেভাবে সরে যেতে হয়েছে, তাতে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, তারা কিন্তু ব্যথিত। এখন বাংলাদেশের মানুষ কিন্তু ঠিক করবেন তারা কি ধরনের সরকার চান। তারা ফলে যে সরকারই তারা নির্বাচিত করবেন, অতীতে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছেন 15 বছর ধরে, সেটা বিতর্কিত হোক বা না হোক, ভারত সরকার কিন্তু, এটা ভুল ধারণা অনেকেরই যে আওয়ামী লীগের প্রতি দায়বদ্ধ, তা নয়, নির্বাচিত সরকারের প্রতি দায়বদ্ধ। আমার পূর্ববর্তী বক্তা একটা বলছিলেন যেভাবে এক দলের প্রতি আনুগত্য প্রকাশ করা, যে এই প্রশ্নটা কখনো খতিয়ে দেখেন না যে কিভাবে ভারতের রাষ্ট্রপতিকে আরেকটি দল অপমান করে। সাক্ষাৎকার চেয়ে দেখা করেন, এটা ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ ছিল বলে ভারতীয়রা মনে করে। তিনি সাক্ষাৎকার চেয়েছিলেন,
তিনি তার আগে কিন্তু দিল্লি এসেছিলেন, দিল্লি এসে তিনি কথা বলে গেলেন, বৈঠক করলেন, সবকিছু করলেন, কিন্তু ফিরে যাওয়ার পর জামায়াত ইসলামী তারা বন্ধ রেখেছে বলে তিনি দেখা করলেন না। এটা ভারতবর্ষ, এটা সহজভাবে মেনে নেওয়া যায় না। সব ভারতীয় মনে করেন এটা ভারতের রাষ্ট্র, কে ছিলেন সেটা বড় কথা নয়, রাষ্ট্রপতিকে অপমান করা হয়। ফলে এই কারণে ভারত তার একটা, আপনি যদি বলেন কূটনৈতিক কারণে একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, সেটা এক। আমি দ্বিতীয় কথা বলবো, আপনি যে মৌলিক প্রশ্ন করেছেন, ভারতে কিন্তু এটা ঘটনা, আপনারা যে যাই ভাবুন, সত্য মিথ্যা যাই হোক, কিন্তু শেখ হাসিনার প্রতি কিন্তু এবং বঙ্গবন্ধুর প্রতি, আমি যেখানে বসে আছি, যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, সেইখানে কিন্তু বঙ্গবন্ধুর একটি সম্পূর্ণ অবয়ব মূর্তি আমরা বসিয়েছি, এবং এটা বসিয়েছি বঙ্গবন্ধুর শতবর্ষের সময়। কিন্তু বাংলাদেশে হয়তো কোথাও কিন্তু খুঁজে বর্তমান পাবেন না। পরিস্থিতি থেকে জাতির বাংলাদেশের পিতাকে যারা বর্তমান অসম্মান করে, পরিস্থিতিকে সেই কি জাতির অস্বীকার করা সম্ভব? সম্মান, সেই জাতির কোনো বিকাশ নিয়ে আমাদের সন্দেহ আছে। না, কিন্তু বুঝলেন? বর্তমান পরিস্থিতি আপনি যে আমাদের পরিবারের আপনি বলছেন যে পিতাকে বাংলাদেশের অসম্মান সরকার করেন, ব্যবস্থা কি হবে আপনার সেটি পরিবার- বাংলাদেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশ জনগণ ঠিক করবে, সেটি কি আসলে মেনে নেওয়ার একটা ব্যাপার আছে না? আমি ঢুকতে চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা যেভাবে দেখি, ভারতীয়রা যেভাবে দেখি, সেটা হচ্ছে এটা ঘটনা। এটা ঘটনা মানতে হবে। আপনি তো আমাদের সমালোচনা করতে পারেন যে শেখ হাসিনা সরকারের আমি কিন্তু কোনো সার্টিফিকেট দিচ্ছি না, তিনি যে গণতান্ত্রিক অধিকার নিয়ে যা যা কাজ করেছেন তার কোনোটা আমি সার্টিফিকেট দিচ্ছি না। এমন কিছু ঘটনা ঘটেছে, সেগুলোতে নিয়ে অনেক আপত্তিকর কিছু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তো হেফাজত ইসলামীকে মদত দিয়েছিলেন, সেই হেফাজত ইসলাম তো তার বিরুদ্ধে খুনের মামলা করেছে আজকে। মানে এ তো ভাবাই যায় না কখনো। ফলে সেইটা ভুল ভ্রান্তি ছেড়ে দিন। আমি বলছি যে বর্তমান যে পরিস্থিতি, আমরা চাই ভারতীয় হিসাবে যে বাংলাদেশে মানুষের ভোটে, এটা আপনারা কারচুপি বলেন যাই বলেন, যেভাবেই হোক, একটা ভোটে একটা সরকার নির্বাচিত হোক, যে মানুষের আকাঙ্ক্ষা আশঙ্কা প্রতিফলন ঘটাবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেবে। এরকম কোন সরকার নেই, হতে পারে না। আমি তো এটা কেয়ারটেকার সরকার বলে সংজ্ঞা দিতে চাই না, আমি এটা বলি কেয়ারটেকার ব্যবস্থাপনা। কারণ আপনাদের সংবিধান, পার্লামেন্ট ভেঙে দিয়েছেন কিন্তু সংবিধান রেখে দিয়েছেন, যে সংবিধানে বলা আছে কেয়ারটেকার বলে কোনো এটা সরকার হতে পারে অন্তর্বর্তীকালীন না। সরকার, আপনি আমরা কি কেয়ারটেকার সরকার বলছি না, আসলে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ভাবেন যা কিছু ভাবেন, আমরা তো ভাবতে পারি না। আমরা তো নিয়ম মেনে চলি, নিয়মের শাসন মেনে চলি।